নির্বাচন বানচালের চেষ্টা করছে আন্তর্জাতিক কোনো শক্তি। অভিযোগ প্রধান উপদেষ্টার। সংস্কার নিয়ে অব্যাহতি করলেন জাতিসংঘ মহাসচিবকে। খাগড়াছড়িতে আজও অবরোধ, সড়কে সেনা বিজিবির টহল। পার্বত্য এলাকা নিয়ে গভীর ষড়যন্ত্রে ইউপিডিএফ, দাবি আঞ্চলিক সেনা কমান্ডারের। সমর্থিত যে তাদের নেতা ইউখানু মার্মা পুরো জিনিসটাকে অন্যদিকে প্রবাহিত করে এবং তার পেছনে ইউপিডিএফ এবং অঙ্গ সংগঠন সমূহ সম্পূর্ণভাবে তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল। অষ্টমীতে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা, মাতৃভাব আর উৎসবের আমেজ মণ্ডপে মণ্ডপে ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড়। ধর্মীয়ভাবে আমাদেরকে মেয়েদেরকে মায়ের মতো সম্মান দেওয়া হয়েছে এই কুমারী পূজার মাধ্যমে। তো আমরা মায়ের কাছে প্রার্থনা করি, সবাই ঘোরাঘুরি করি, পরিবার একসাথে হই, এটাই আমাদের একটা আনন্দের সময়। বেসরকারি ব্যবস্থাপনায় বাড়ল হজ প্যাকেজের মূল্য। তিনটির মধ্যে সর্বনিম্ন 5,10,000 আর সর্বোচ্চ 7.5 লাখ টাকা। এবং চালক বেশে ছিনতাই চক্রের দৌরাত্মে সর্বস্ব হারাচ্ছেন অনেকে। পুলিশের তৎপরতা বাড়ানোর তাগিদ, রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারের প্রযুক্তির কারণে হোক, মানুষের নানান রকম বিচ্যুতির কারণে হোক, নতুন নতুন অপরাধ প্রবণতা আমাদের বাড়ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনিক। শুরুতেই জাতিসংঘ সম্মেলন প্রসঙ্গ। আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকটের মতো ভূ রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে নিউ ইয়র্কে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। এদিকে সোমবার জাতিসংঘ মহাসচিব ও মানবাধিকার কর্মীদের সঙ্গে পৃথক বৈঠকে আগামী নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ডক্টর ইউনূস। এছাড়া নির্বাচন বাধাগ্রস্ত করতে কিছু আন্তর্জাতিক মহল চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিস্তারিত তথ্যপাত্র তুলে ধরছেন অর্ণব প্রসাদ। নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মানবাধিকার কর্মীদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তিনি বৈঠক করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, বৈঠকগুলোতে আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের মতো ভূরাজনৈতিক ইস্যুগুলো প্রাধান্য পাচ্ছে। ওনার সাথে ইলেকশন নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, গ্লোবাল যে ট্রেডের কিছু ট্যারিফের যে প্রোটেকশনিজম সেগুলো নিয়ে কথা হয়। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন। সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। বৈঠকে তার সরকারের নেয়া সংস্কারমূলক পদক্ষেপ এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন তিনি। পাশাপাশি নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থনও চান ডক্টর ইউনূস। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতাচ্যুত সরকার এবং তার মিত্ররা চুরি করা সম্পদ ব্যবহার করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার পায়তারায় লিপ্ত বলে জানান তিনি। এতে সমর্থন দিচ্ছে কিছু আন্তর্জাতিক মহল। জবাবে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সিমিলারি সলিডারিটি ঘোষণা করছেন যে এই রিফর্মটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে এবং সামনের দিনগুলোতে ইলেকশনের আগে যে এই কাজগুলো ওনারা করবেন সেটার সাথে উনি অকুণ্ঠ চিত্তে তার সাপোর্টটা জানিয়েছে। এছাড়া সোমবার আলাদা একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা জানান, অক্টোবরের মধ্যে জুলাই সনদ তৈরি হবে। এতে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে অর্থ বিনিয়োগ করছে। হাজার হাজার ডিসইনফরমেশন, ফেক নিউজের ক্যাম্পেইন করছে। তো ফলে এক ধরনের আমরা দেখছি যে পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কীভাবে বানচাল করা যায়,
এই ইলেকশনকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এরকম একটা আমরা মুভ দেখছি। সেই বিষয়ে আমরা সতর্ক আছি। আজ জাতিসংঘের সদর দপ্তরে ইন্টারন্যাশনাল হাই লেভেল কনফারেন্সে কথা বলবেন প্রধান উপদেষ্টা। এতে অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, রাষ্ট্র ও সরকার প্রধানেরা অংশগ্রহণ করবেন। অর্ণব প্রসাদ, এখন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। অন্তত ৭৫টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা সম্মেলনে অংশ নেবেন, আর এটি বাংলাদেশ সময় রাত ৮টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের উদ্দেশ্য হল রাজনৈতিক সমর্থন যোগানো, সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকার সমস্যা সহ এর মূল কারণগুলো সমাধান করা। এছাড়া সংকট পর্যালোচনার পাশাপাশি মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করা এই সম্মেলনটির অন্যতম লক্ষ্য, যাতে টেকসই সমাধানের জন্য একটি সমন্বিত উদ্ভাবনী, সুনির্দিষ্ট এবং সময় নির্ধারিত পরিকল্পনা প্রস্তাব করা যায়। এর মূল অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারে ফিরিয়ে মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন নিশ্চিত করা। দেশের জনগণ এখন নির্বাচনমুখী। কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যেসব দেশে পিয়ার পদ্ধতি বিদ্যমান রয়েছে সেখানে পরিস্থিতি সবসময় অস্থিতিশীল থাকে, তাই দেশের মানুষ পিয়ার পদ্ধতির বিপক্ষে বলে মন্তব্য করেছেন তিনি। আর দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে বাধা দেওয়ার চেষ্টা দৃশ্যমান জানিয়ে দেশি বিদেশি যারাই ষড়যন্ত্র করবে তাদের জনগণ প্রতিহত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সব রাজনৈতিক দলকে বিভক্ত দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি এবং কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে, একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। খাগড়াছড়িতে দুর্গাপূজাকে কেন্দ্র করে অবরোধ পরিস্থিতি কিছুটা শিথিল রয়েছে। খুলেছে দোকানপাট, আর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি টহল তাদের অব্যাহত রেখেছে। মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়িতে জনজীবনের কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। খুলছে কিছু দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার সহ পূজাকে কেন্দ্র করে জরুরি দরকারের বাইরে বের হচ্ছেন বাসিন্দারাও। সাধারণ মানুষের নিরাপত্তায় দেশ জুড়ে সড়ক জুড়ে টহল অব্যাহত রেখেছেন সেনাবাহিনী আর বিজিবি। এদিকে পার্বত্য এলাকা নিয়ে ইউপিডিএফ এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ করেছেন আঞ্চলিক সেনা কমান্ডাররা। তারা বলছেন, পাহাড়ের একটি মহল সাম্প্রদায়িকতাকে পুঁজি করে শান্তি বিনষ্টের চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তৎপরতা বাড়িয়েছে সেনাবাহিনী। রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় বহির্শক্তি প্রভাব রয়েছে। এছাড়া স্থানীয় একটি মহলও এই ঘটনায় ইন্ধন দিচ্ছে। পুরো বিষয়টি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি। বহিঃশক্তির অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে এবং সর্বোপরি ইপিডিএফ সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে একমাত্র তারাই এখানে সকল কিছু কন্ট্রোল করবে। তো আমরা এই ইপিডিএফ এবং
তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন, এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিনে পূজা দেখতে মণ্ডপে মণ্ডপে ভক্ত আর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ এবং বিশেষ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহা অষ্টমী। মহাষ্টমীর আয়োজনের আরও খবরাখবর জানার জন্য রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম এবং সিলেটের দুর্গাবাড়ি মন্দির থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। তবে শুরুতেই সিলেটে চলে যেতে চাই। গুলজার, আপনি তো আছেন আমাদের সঙ্গে, সকালেও ছিলেন যুক্ত হয়ে, সেই সময় ভক্তরা আসছিলেন, আরাধনা করছিলেন। এই মুহূর্তে সিলেটের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সেখানের ভক্তকুলের উপস্থিতি বা কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, সকাল থেকে আসলে সিলেটের যে মণ্ডপগুলো আছে সেগুলো লোকে লোকারণ্য, বিশেষ করে পূজারী যারা আছেন বা পুণ্যার্থী যারা আছেন তারা আসলে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। এই মুহূর্তে যদি আমরা দেখাই যে সিলেটের দুর্গাবাড়ি মন্দির, এখানে সকাল 10:30টায় মূলত যে কুমারী পূজা ছিল সেই কুমারী পূজা পুরো 1 ঘন্টা আসলে চলেছে, সকাল 11:30টা পর্যন্ত। এ সময় লাখো পুণ্যার্থী কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন এই কুমারী পূজাতে। এবং এখানে যেটি হচ্ছে যে সিলেটে এবার প্রথমবারের মতো এই আয়োজন হওয়ায়, অর্থাৎ কুমারী পূজা হওয়ায় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই মন্দিরটি। আমরা দেখেছি আয়োজক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে হিমশিম খেয়েছেন তাদেরকে সামাল দিতে। ইতিমধ্যে আসলে কুমারী পূজা শেষ হয়ে গেল, এখন যে নানান আনুষ্ঠানিকতা অর্থাৎ দেবী দর্শনে বের হয়েছেন পূজারীরা, এখনো লোকসংখ্যা কিন্তু কম নয়। যে এই সকাল থেকে যে দেবীর আরাধনা বা তাদের দেবীর কাছে প্রার্থনা কিংবা অঞ্জলি, প্রসাদ গ্রহণ সবকিছু এখন পর্যন্ত কিন্তু চলছে। এবং এটি হচ্ছে যে মহা অষ্টমীর দিনে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা বিশ্বাস করেন যে দেবী দুর্গা এই দিনে তিনি আত্মপ্রকাশ করেছিলেন মহিষাসুরের মতো, এবং তিনি কুমারীর মাধ্যমে যাকে আনা হয়েছিল সেই শক্তি প্রদর্শনের যে জায়গা থেকে তারা আসলে তাদের যে আশীর্বাদ, দেবীর যে আশীর্বাদ সেটি তারা গ্রহণ করেছেন। এবং এখানকার আয়োজকরা বলছেন যে প্রতিবারের মতো এবার যদি প্রথমবার করা হয়েছে কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের এই আয়োজন শেষ হওয়ায় তারা সবাইকে আসলে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং আমরা দেখেছি নগরীর প্রত্যেকটি পূজা মণ্ডপে, অর্থাৎ আমরা মহানগরীতে যদি বলি, মহানগরীতে প্রায় 79টি মণ্ডপ রয়েছে। এর বাইরে জেলাতে সর্বমোট প্রায় 618টি পূজা মণ্ডপে কিন্তু পূজার এরকম নানান যে কার্যাবলী আছে এবং রীতিনীতি যেটি আছে সেটি চলমান রয়েছে। এবং এবার একটু ব্যতিক্রম হচ্ছে, মানুষ একদম নির্দ্বিধায় সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু পূজাতে আসছেন এবং তাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটি তারা পালন করছেন। এবং এখানকার আয়োজকরা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা করতে পেরেছেন। এখন পর্যন্ত নির্বিঘ্নে যে আয়োজন তারা করতে পেরেছেন সেটি এর জন্য তারা দেশবাসী সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে এরকম আয়োজন যেহেতু বৎসরে একবার আসে এবং তারা উৎসবকে আসলে উৎসব হিসেবে দেখছেন এবং এই উৎসবে সকল মানুষই কিন্তু সমান তালে অংশগ্রহণ করেছেন। একদম শিশু, 1 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত তারাও কিন্তু এই মণ্ডপগুলো পরিদর্শন করছেন। এর বাইরেও আমরা জানি যে সিলেটে আরও বেশ কয়েকটি বিখ্যাত মন্দির রয়েছে। সেই মন্দিরগুলো সাধারণত এরকম বড় পরিসরে থাকায় যে উৎসবের যে উপলক্ষ সেটি আসলে তারা নির্বিঘ্নে তারা পালন করছেন। এবং এখানকার পূজারী বলছেন যে মানুষ যাতে সুশৃঙ্খলভাবে এসব উৎসব পালন করতে পারে এবং দেশের যাতে কল্যাণ হয়, দেশের যাতে মঙ্গল হয়, প্রতি বছরের মতো এবার তারা সেটাই কামনা করছেন। এবং এই অনুষ্ঠানগুলো মূলত দিনব্যাপী চলে। আজকে এখানে বিকেল 3টা পর্যন্ত এখন যে দেবীর যে আরাধনা বা দেবীর জন্য যে প্রার্থনা, অর্থাৎ প্রসাদ গ্রহণ, অঞ্জলি গ্রহণ এবং প্রসাদ বিতরণ, সেই কার্যক্রম বিকেল 3টা পর্যন্ত চলবে। এবং 3টার পরেই মূলত আজকের মতো 1 ঘন্টা বিরতি দেওয়া হবে। তারপর সন্ধ্যার পর থেকে আবার মহা অষ্টমীর যে সকল আচার অনুষ্ঠান আছে সেগুলো তারা চলমান থাকবে। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে সিলেটে এখন উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য। তো এই হচ্ছে অনেক আমার কাছে সর্বশেষ তথ্য আজকের পূজা সম্পর্কিত। আমাদের আরেক সহকর্মী শোয়েব রহমান চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে গেছেন আমাদেরকে সবশেষ পূজার খবর জানার জন্য। তবে তার আগে রামকৃষ্ণ মিশন মন্দিরে আছেন তানজিলা খান মিম, তার কাছে চলে যেতে চাই। তানজিলা, রাজধানীতে পুজোর আমেজ তো শুরু হয়ে গেছে এবং মহাষ্টমী আজকে ভক্তকুলা নিশ্চয়ই যাচ্ছেন, তো উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং আজকে সারাদিনে এই দিনকে কেন্দ্র করে কি কি আয়োজন রাখা হয়েছে?
অনেক আপনি জানেন কিছুক্ষণ আগে মহাষ্টমীর যে বিশেষ আকর্ষণ যে কুমারী পূজার কথা সকাল থেকে বলছিলাম, সেই কুমারী পূজা শেষ হয়েছে। এবার 6.5 বছর বয়সী নীলফামারীর এক ব্রাহ্মণ পরিবারের কন্যা যার নাম লাবণী চ্যাটার্জি, তাকে এবছর এই রামকৃষ্ণ মিশনে কুমারী সাজানো হয় এবং যার শাস্ত্রীয় নাম রাখা হয় মালিনী। সেই মালিনীকে দেবী সাজিয়ে তারপর দেবী রূপে এই সনাতন ধর্মাবলম্বীরা পূজা করেছেন কিছুক্ষণ আগেই। তাতে বাতাস ছিল, পুষ্প ছিল এবং অগ্নি, জল, মোট বস্ত্র, মোট 5টি উপকরণ দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা পূজা করেছেন, দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন। এই যে কুমারী পূজার যে আয়োজন করা হয়, সেই আয়োজনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী নারীদের দিকে যেন পুরুষদের শ্রদ্ধাবোধ তৈরি হয়, সেটি জাগ্রত করার জন্য এই পূজার মাধ্যমে বার্তা দেওয়া হয়ে থাকে। এবং একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীরা হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস করেন যে এই পূজার মধ্য দিয়ে, এই পূজার মাহাত্ম্য যদি সকলে মিলে সঠিকভাবে ধারণ করতে পারেন, তবেই আসলে সমাজের যত নারী পুরুষের ভেদাভেদ রয়েছে তা দূর হয়ে যাবে এবং একই সঙ্গে সমাজের সকলের মধ্যে এক ধরনের শান্তি এবং কল্যাণ বয়ে আসবে। তার পাশাপাশি সকালবেলা মহাষ্টমীর যে পূজা, সেই পূজাটি অনুষ্ঠিত হয়েছে এবং আজ মহাষ্টমীর সন্ধ্যায় সন্ধি পূজা রয়েছে। অষ্টমী এবং নবমীর তিথির মাঝামাঝি এই সময়ে কিন্তু যে পূজাটি হয়ে থাকে সেটি মূলত সন্ধি পূজা এবং অনেকেই কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা সারাদিন ভর উপোস রয়েছেন। কুমারী পূজার পরপর কেউ কেউ সেই উপোস ভেঙেছেন, কেউ কেউ ঠিক সন্ধি পূজার পর সেই উপোস ভাঙবেন। এই উপোসটি রাখা মূলত যে যার মতো করে প্রতিজ্ঞা করে এবং দেবী দুর্গার আরাধনা করতে মূলত তারা দেবী দুর্গাকে সন্তুষ্ট করার জন্য এই উপোসটি করে থাকেন। অনেক এখন পর্যন্ত এই ছিল রামকৃষ্ণ মিশন থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এবার একটু চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন শোয়েব রহমান। শোয়েব, চট্টগ্রামের যে পূজাগুলো তার একটা চমৎকার একটা রূপ আছে, সেখানে ভক্তদের পাশাপাশি দর্শনার্থীরাও যান দেখার জন্য মূর্তি। আর একটু জানাবেন যে এই যে দেবী মূর্তি এবং তাকে দেখতে আসা দর্শনার্থী, তাদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং সেখানকার সার্বিক অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। অনেক খুব উৎসবমুখর পরিবেশেই কিন্তু চট্টগ্রামেও যে শারদীয় দুর্গোৎসব সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই শারদীয় দুর্গোৎসবের আজ মহা অষ্টমী এবং এই অষ্টমীর অন্যতম আকর্ষণ থাকে কুমারী পূজা। চট্টগ্রামের 2টি মণ্ডপ রয়েছে যেখানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়, একটি রাজাপুকুর লেনের একটি মণ্ডপ এবং সেই সাথে পাথরঘাটার একটি মণ্ডপ। সেই 2টি মণ্ডপেই শুধুমাত্র কুমারী পূজা অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রতি বছরই 2জন কুমারীকে দেবী আকারে উপস্থাপন করে তার আরাধনা করা হয় এবং এই কুমারী পূজার মূল বিষয়বস্তু কিন্তু হচ্ছে যে নারী শক্তির যে বিষয়টি রয়েছে সেটিকে তুলে ধরা এবং নারীর প্রতি শ্রদ্ধা এবং নারীকে যাতে কেউ অবজ্ঞার চোখে না দেখেন সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরাই কিন্তু এই পুজোর মূল আকর্ষণ। এবং সকাল 6টায় কল্পারম্ভের মধ্য দিয়ে সেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সারা দিনব্যাপী কিন্তু নানান ধরনের আনুষ্ঠানিকতা থাকে। এর মধ্যে অঞ্জলি প্রদান রয়েছে, ভোগ প্রসাদ বিতরণের আনুষ্ঠানিকতা রয়েছে। দিনভর কিন্তু এই কার্যক্রমগুলো চলবে এবং সন্ধ্যার পরেই কিন্তু যে মণ্ডপগুলো রয়েছে সেখানে দর্শনার্থী এবং পূজার্থী যারা রয়েছেন একেবারে ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু মণ্ডপে মণ্ডপে ঘুরে যে শারদীয় দুর্গোৎসব, সেই শারদীয় দুর্গোৎসবের যে রঙিন আয়োজন সেগুলো তারা উপভোগ করেন এবং চট্টগ্রামে এবার 1906টির মতো মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম জেলায়। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে 200টিরও বেশি মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে যেটি জানতে চাচ্ছিলেন যে এই যে মণ্ডপগুলো রয়েছে মহানগরে 200টিরও বেশি এবং সেই সাথে চট্টগ্রাম জেলায় প্রায় 1906টি, সেই মণ্ডপগুলোতে কিন্তু নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছেন। আমরা দেখেছি যে আনসার সদস্যদের সার্বক্ষণিক অবস্থান রয়েছে এবং আনসার সদস্যদের পাশাপাশি পুলিশের টহল টিমও কিন্তু কাজ করছে এবং সেই সাথে র্যাবের যে টহল টিম সেগুলোও কিন্তু কাজ করছে এবং চট্টগ্রামের এই মণ্ডপগুলো কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা পরিদর্শন যেমন করছেন, তেমনি সরকারের উপদেষ্টা যারা রয়েছেন তারাও কিন্তু পরিদর্শন করে সার্বিক খোঁজখবর রাখছেন। অনেক দর্শকের ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম থেকে মহাষ্টমীর সবশেষ খবরাখবর রাখছিলেন সহকর্মীরা। পূজায় বিঘ্ন ঘটাতে পুরাতন আর নকল ভিডিও পুনরায় ছেড়ে গুজব ছড়ানোর চেষ্টা চলছে। পুলিশ সাইবার অ্যাকশন নিচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে পুলিশ হেডকোয়ার্টারে শারদীয় দুর্গা পূজার নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনী কড়া পাহারায় রয়েছে। সম্প্রীতি নষ্টের চেষ্টা বা নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা ঠেকাতে পুলিশ সতর্ক আছে বলেও জানান আইজিপি। এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এর মধ্যে ছোটখাটো যে কোনো ইস্যুতেই আমরা
সাথে সাথে সেখানে গিয়েছি, পূজা কমিটির তরফ থেকে হোক অথবা আপনাদের তরফ থেকে হোক অথবা অন্য যে কোনোভাবে খবর পেলেই আমাদের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা সেখানে ছুটে যান। ইলেকশনের ব্যাপারে আপনারা জানি কে বলতে চাচ্ছিলেন। ইলেকশনে আমি মনে করি যে আমাদের যে প্রস্তুতি, এটা আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, মানে উই আর ইন দি প্রসেস। আমরা শুরু করেছি এবং এটার মধ্যে একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে আমাদের 1,50,000 পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া। এই প্রশিক্ষণটার ব্যাপারে আমাদের রিশানাজি ট্রেনিং আছেন। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল কর্মকর্তা তদন্তকর্তা মোহাম্মদ আলমগীর। বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছে রাব্বি হোসেনের সাথে। রাব্বি, মূল তদন্ত কর্মকর্তা তার সাক্ষ্যে এখন পর্যন্ত কি কি জানালেন, বিস্তারিত জানাবেন। অনেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে এই মামলারই অর্থাৎ শেখ হাসিনার মামলার যিনি মূল তদন্তকারী কর্মকর্তা তার তৃতীয় দিনের মতো সাক্ষ্যতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তিনি বলার চেষ্টা করেছেন যে তার জবানবন্দিতে জুলাই আগস্ট আন্দোলন ছাড়াও বিগত 15 বছরের আওয়ামী লীগের আমলে যত হত্যা হয়েছে, খুন হয়েছে, নির্যাতন হয়েছে, পাতানো নির্বাচন হয়েছে, জঙ্গি নাটক সাজিয়ে অপহরণ করা হয়েছে, এই বিষয়গুলোর মূলে ছিল একমাত্র ক্ষমতায় টিকে থাকা আওয়ামী লীগকে। এই বিষয়গুলো তিনি তার জবানবন্দিতে বলেছেন। পাশাপাশি জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে অন্তত 41টি জেলায় প্রায় 438টি স্থানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং 50টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে তিনি আজকে ট্রাইব্যুনালকে তার সাক্ষ্যতে বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে আন্দোলন জুড়ে যারা ক্ষমতায় ছিল অর্থাৎ শেখ হাসিনা সহ যারা এই নির্দেশদাতা ছিল, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পাশাপাশি যারা মন্ত্রী পরিষদে ছিল, বিশেষ করে যারা 14 দলের বৈঠক করে অর্থাৎ গণভবনে বৈঠক করে আন্দোলন দমনের যে সিদ্ধান্ত এসেছিল, পরবর্তীতে যখন ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়, যারা হত্যাকাণ্ড করেছিল পুলিশ সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাউকেই তারা নিবৃত্ত করেনি বা কাউকে বাধা দেয়নি এই আওয়ামী লীগ সরকার, এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে কোনো প্রকার শাস্তির আওতায় আনেনি বলেও তিনি আজকে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। এবং সকল কিছুর মূলে তিনি মূলত দায়ী করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনা এখানে মূল দায়ী, কারণ তিনি এখানে মূলত নির্দেশনা দিয়েছিলেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য আন্দোলনকারীদের উপর অর্থাৎ যারা এই যে জুলাই আগস্টের আন্দোলন করেছে তাদেরকে নির্বিচারে হত্যা করার জন্য। অর্থাৎ তার এই পুরো জবানবন্দি জুড়েই মূলত ছিল কিভাবে এই যে বিশেষ করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টার থেকে কিভাবে ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে ড্রোনের মাধ্যমে তাদেরকে গুলি করা, হেলিকপ্টার থেকে গুলি, পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উঠে এসেছে। এবং ট্রাইব্যুনালে তিনি এর আগেও প্রদর্শন করেছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে যেখানে এই নির্বিচারে হত্যাযজ্ঞের বর্ণনাও তথ্যচিত্র সেগুলো তিনি উপস্থাপন করেছেন। আজকে মূলত তার সাক্ষ্য শেষ হতে পারে, এরপরে তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। সহকর্মী রাব্বি হোসেন যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এদিকে রাজুকের প্লট দুর্নীতির আলাদা 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার 2 সন্তানের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। মঙ্গলবার সকালে ঢাকার 5 নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আলাদা 3 মামলায় আদালতে 9 জন সাক্ষী সাক্ষ্য দেবেন। এরপরে জয় ও পুতুলের মামলায় একই সাক্ষীরা সাক্ষ্য দেবেন আদালতে। আজ সাক্ষ্য দিচ্ছেন কালীগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান, সদর রেকর্ড রুমের সাব রেজিস্ট্রার মাহবুবুর রহমান, ম্যাজিস্ট্রেট এম মিসবাউর রহমান, সেফাতুল্লাহ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ 9 জন। আর এর আগে চতুর্থ দিনে 3 মামলায় ম্যাজিস্ট্রেট ও ব্যাংক কর্মকর্তা সহ 5 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। চলতি বছরের 11 আগস্ট প্রথম দিনে 3 বাদী, 26 আগস্ট 17 জন এবং তৃতীয় দিন 2রা সেপ্টেম্বর 18 জন সাক্ষ্য দিয়েছেন।
এই রাজধানীতেই চালকের বেশ ধরে বেড়েছে ছিনতাইকারী, আর এই ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য। কেবল রাতে একটা সময় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেশি থাকলো, এবার দিনে দুপুরেও তাদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন নগরবাসীরা। পুলিশ পরামর্শ দিচ্ছে বিপদ এড়াতে রাইড শেয়ারিং অ্যাপসের মতো অ্যাপসগুলো ব্যবহার করার জন্য। আর বিশেষজ্ঞরা বলছেন সরকার পরিবর্তনের সময় নতুন নতুন অপরাধের জন্ম হয়, আর থামাতে পুলিশকেই নিতে হবে অধিক তৎপরতার ব্যবস্থা। সহকর্মী হোসেন জাহিদের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ২১ সেপ্টেম্বরের ভোরে যখন আলো ফুটবে তখনই অন্ধকার নেমে আসে কাউলার ১৭ বছরের এক কিশোরীর জীবনে। সিএনজি অটোরিকশায় ঘরে ফেরার পথে চালকের ছদ্মবেশে বেরিয়ে আসে দুর্ধর্ষ ছিনতাইকারী। গন্তব্যের মাঝপথে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে চালক ছিনিয়ে নেয় কিশোরীর কাছে থাকা অর্থ আর স্বর্ণালংকার। পরে তাকে জোর করে নেশাজাতীয় কিছু খাওয়াতে গেলে বাধা দিতেই চাপাতির আঘাতে কোপানো হয় ভুক্তভোগীকে। ঘটনাস্থলে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিকশা নিয়েই পালিয়ে যান চালকের ছদ্মবেশে ছিনতাইকারী। ঢাকা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী। সেলাই 26টা পড়ছে, অবস্থা অনেক খারাপই। আমি ব্লাড দিচ্ছি, হ্যাঁ, রক্তক্ষরণ অনেক হয়েছে, এখন মোটামুটি আল্লাহর রহমতে আছে, কিন্তু অবস্থা তেমন একটা ইয়ে না আর কি। হ্যাঁ, ভয় পায় এখন, মানে পুরুষ লোক দেখলেও ভয় পায় আর কি। ঘটনার 2 দিনের মাথায় অভিযুক্ত চালককে সিএনজি সহ গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক অনুসন্ধান শেষে জানা গেছে দীর্ঘদিন ধরেই একই উপায়ে ছিনতাই করে যাচ্ছিলেন তিনি। চলতি বছরের প্রথম 6 মাসে ঢাকা মহানগরের 50টি থানায় 33টি ডাকাতি এবং 248টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে চালকের বেশি ছিনতাই ও ডাকাতির ঘটনার সংখ্যা কত তার তথ্য নেই ডিএমপির কাছে। তবে সতর্কতা হিসেবে নগরবাসীকে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। যারা বিশেষ করে ঢাকা মহানগরীতে প্রবেশ করেন সকালবেলা, তাদেরকে একটু নিরাপত্তা সচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ করছি। সাথে সাথে যে কোনো রাইড শেয়ার এটা কনফার্ম হয়ে রাইড শেয়ারে যাওয়াটা উচিত, কোনো কন্ট্যাক্টের জন্য তারা চলাফেরা না করেন। তবে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেও ছিনতাইয়ের মুখোমুখি হওয়ার ঘটনাও আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল তেমন ঘটনারই একজন ভুক্তভোগী। রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে গন্তব্যে যাওয়ার সময় পথে এক জায়গায় জ্বালানি শেষ হওয়ার কথা বলে গাড়ির স্টার্ট বন্ধ করে দেয় চালক। পরে সেই চক্রের অন্য সদস্যরা উপস্থিত হয় ঘটনাস্থলে, তবে স্থানীয়দের সহায়তায় রক্ষা পান তিনি। এর মধ্যে আমার ছেলে আমাকে দেখাচ্ছে পিছনে 8-10টা ছেলে দাঁড়ানো, হ্যাঁ, ওরা সিগারেট খাচ্ছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ যাবত আমাদের যা যা হচ্ছে ওরা সব ফলো করতেছেন। একটা রিক্সা, খালি রিক্সা যাচ্ছে, আমি রিক্সাটা থামাইছি, কারণ আমার এখন দোকানদার সব কিছু মিলে আমি আসলে ট্রমাটাইজড। যখনই রিক্সাটা থামালাম তখনই ওই 8-10টা ছেলে থেকে 2টা ছেলে রাস্তাটা পার হয়ে এমন জায়গায় এসে দাঁড়ালো, আমরা যখন লেফট সাইডে যাবো ওরা ধরতে পারে। ওদের লুকটা ভালো ছিল না, হ্যাঁ, আমার ওয়াইফের দিকে বা আমার বাচ্চার দিকে, আমাদের দিকে লুকটা ভালো ছিল না। তখন আমার বোঝা সারা যে আসলে আমরা একটা বড় ধরনের বিপদে আশঙ্কা করতেছিলাম। ঢাকার অপরাধ প্রবণতায় চালকের বেশি ছিনতাইকারী কিছুটা নতুন। সরকার পরিবর্তনের সময় এলেই অপরাধের নতুন ধারা তৈরি হয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের আগে বা 2 সরকারের মাঝামাঝি সময় কিন্তু আমরা এই ধরনের আইনশৃঙ্খলার অবনতি দেখি। এখন প্রযুক্তির কারণে হোক, মানুষের নানান রকম বিচ্যুতির কারণে হোক, নতুন নতুন অপরাধ প্রবণতা আমাদের বাড়ছে। এখন আপনি যদি বলেন যে কেবলমাত্র নালিশ জানালে বা আপনি আবেদন করলে ব্যবস্থা নেবেন, তাহলে কিন্তু এটা সঠিক উত্তর হলো না। অভিযোগ পেলে ব্যবস্থা, এমন নীতি থেকে সরে এসে পুলিশকে অপরাধের ধরন অনুযায়ী বিশেষ কৌশলী হওয়ার পরামর্শ তার। তাদের এই নেটওয়ার্ককে চিহ্নিত করার সক্ষমতা থাকতে হবে, কারা এটা করছেন, কেন এটা ঘটছে। হোসেন জাহিদ, এখন, ঢাকা। চট্টগ্রাম বন্দর চ্যানেলের বিভিন্ন স্থানে ভাসমান লাইটারের জাহাজে পণ্য মজুদের অভিযোগে বহির্নোঙরে অভিযান চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী হাজেরা শুলির সাথে। শুলি, অভিযানে কি অনিয়ম বা জাহাজে পণ্য মজুদের প্রমাণ মিলেছে, কি তথ্য আছে আপনার কাছে?
অনেক এখন পর্যন্ত দুটি জাহাজে তারা চেক করেছেন। এর মধ্যে একটি ছিল পাথরের জাহাজ এবং আরেকটি ছিল সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজ। তবে অনেক জাহাজই অভিযানের খবর পেয়ে তারা কিন্তু আগেই এই চ্যানেল থেকে সরে গেছে বলে আমরা জানতে পেরেছি। তো দুটো জাহাজের মধ্যে একটি ছিল এমভি বসুন্ধরা এবং সেই জাহাজটিতে তারা কাগজপত্র পরীক্ষা করেছেন যে জাহাজটি কত দিন ধরে এখানে অবস্থান করছে এবং জাহাজে আসলে পণ্য আছে কিনা বা কী অবস্থায় আছে, এবং তারা অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও সেই সাথে পরীক্ষা করেন। তবে জাহাজটিতে কোনো সিমেন্ট ক্লিংকার ছিল এবং অনেকটুকু তারা খালাস করে ফেলেছে। এর বাইরে তারা তেমন কোনো অনিয়ম পাননি। তবে জাহাজটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বা ফায়ার এক্সটিংগুইশার ঠিক ছিল না এবং সেই কারণে জাহাজটিকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। এর বাইরে আরেকটি পাথরের জাহাজে তারা চেক করেন এবং সেই জাহাজটিতে ইঞ্জিন গত 28 সেপ্টেম্বর তারা এই যে বহির্নোঙরের আলফাইং করে যে তারা নোঙর করে এবং জাহাজের যে মাস্টার সে দাবি করছে যে তার ইঞ্জিন বিকল থাকার কারণে সে জাহাজটি তারা নির্ধারিত সময়ে সে গন্তব্যে যেতে পারছে না এবং ইঞ্জিন ঠিকঠাক হলে সে তার গন্তব্যে যাবে। তো বর্তমানে এই মুহূর্তে অন্যান্য জাহাজগুলো তারা আসলে দেখছেন যে কোন জাহাজে কী ধরনের পণ্য আছে এবং জাহাজগুলো কতদিন ধরে অবস্থান করছেন এবং এর বাইরেও আসলে যেসব জায়গায় জাহাজগুলো নোঙর করার কথা সেই সব জায়গায় তারা নোঙর করেছে কিনা বা এক্ষেত্রে চ্যানেলে জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটছে কিনা সেই বিষয়গুলো তারা চেক করে দেখছেন এবং তারা কিন্তু মাইকিং করছেন যে জাহাজগুলো যেন চ্যানেলে যত্রতত্র অবস্থান না করে যেন তাদের নিজ নিজ জায়গায় অবস্থান করে। তো বর্তমানে দুটি জাহাজ পরিচালনার পর তারা আসলে ফিরে যাচ্ছেন এবং যাওয়ার পথে যদি কোনো অনিয়ম দেখতে পান তারা সেই জাহাজগুলোতে অভিযান পরিচালনা করবে এবং তারা বলছেন যে অনেক সময় দেখা যায় আসলে শুধু আমদানিকারকরা বহির্নোঙরে বা লাইটার জাহাজে গুদাম করে পণ্যের মূল্য বাড়ানো বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে, তাই তাদেরকে একটি বার্তা দিতে এবং তারা যেন বেশি সময় এখানে অবস্থান না করে এবং দ্রুত যেন পণ্য খালাস করে, সে কারণে এই অভিযান এবং এই অভিযানে কোস্টগার্ড বন্দর নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা সহায়তা করছেন। তারিখ এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শৈলী। এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। 3টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন এবং সাশ্রয়ী প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,10,000 টাকা আর 27,000 টাকা বাড়িয়ে সাধারণ প্যাকেজের মূল্য রাখা হয়েছে 5,50,000 টাকা। আর বিশেষ বা সর্বোচ্চ প্যাকেজের মূল্য দাঁড়িয়েছে ধার্য করা হয়েছে 7,50,000 টাকায়। গতবারের তুলনায় এবার 51,000 টাকা বেশি রাখা হয়েছে প্যাকেজে। আর এর আগে গতকাল সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়, যেখানে সবকটি প্যাকেজের মূল্য কমানো হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে একটি অধ্যাদেশের খসড়া প্রকাশের পর নতুন বিতর্কের মুখে পড়েছে 7 কলেজের শিক্ষা কার্যক্রম। ঢাকা কলেজে যেমন ভর্তি হতে পারবে নারী শিক্ষার্থীরা, তেমনি উল্টো দিকে ইডেন আর বদরুন্নেসার ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবে পুরুষ শিক্ষার্থীরা। ছাত্রদের পর আন্দোলনে নামা যে শিক্ষকরা তারা বলছেন প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় হলে ইডেন ও বদরুন্নেসা কলেজের স্বতন্ত্র কাঠামো বিলুপ্তির পাশাপাশি হুমকির মুখে পড়বে নারী শিক্ষাও। বিস্তারিত মাহবুব হাসান রিপনের প্রতিবেদনে। শিক্ষার্থীদের পর এবার রাস্তায় শিক্ষকরা। সংকট কাটছেই না রাজধানীর 7 কলেজের। এবার নতুন করে জটিলতা শুরু 7 কলেজকে ঘিরে জারি করা অধ্যাদেশ নিয়ে। একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকার ঐতিহ্যবাহী 7টি সরকারি কলেজকে 2017 সালের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সেখান থেকেই শুরু জটিলতা। সেশন জট, পরীক্ষার আয়োজন না করা কিংবা ফলাফল প্রকাশে বিলম্ব সহ একের পর এক দুর্বিষহ শিক্ষাজীবন নেমে আসে 7 কলেজের শিক্ষার্থীদের জীবনে। বাধ্য হয়ে রাজপথে নামতে হয় তাদের। গত 25 সেপ্টেম্বর একটি হাইব্রিড বিশ্ববিদ্যালয় মডেলের অধ্যাদেশে খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে বলা হয় 7 কলেজের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 7টি কলেজে থাকবে 7টি একাডেমিক ক্যাম্পাস। ঢাকা ইডেন ও বদরুন্নেসা কলেজ মিলে গঠিত হচ্ছে স্কুল অব সায়েন্সেস। আর্টস ও হিউম্যানিটিজের অধীনে থাকা বিষয়গুলো পড়ানো হবে বাংলা কলেজে। স্কুল অব বিজনেস পরিচালিত হবে তিতুমির কলেজ থেকে। কবি নজরুল ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী ক্যাম্পাসে থাকছে স্কুল অব ল অ্যান্ড জাস্টিস। এখান থেকেই শুরু নতুন আরেক বিতর্ক। নারী শিক্ষার্থীর আতুরঘর এই ইডেন কলেজ।
নতুন অধ্যাদেশ বলছে এখন থেকে এই কলেজে ভর্তি হতে পারবে পুরুষ শিক্ষার্থীরাও। এই ফুটপাত ধরে একটু সামনে এগুলেই ঢাকা কলেজ, যেখানে পুরুষ শিক্ষার্থীদের সাথে ক্লাস করতে পারবেন নারী শিক্ষার্থীরাও। এখন প্রশ্ন হচ্ছে, যুগ যুগ ধরে চলে আসা এই বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর ঐতিহ্য কি তাহলে শেষ হতে চলেছে? ইডেন ও বদরুন্নেসা কলেজের ছাত্রীরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, প্রস্তাবিত কাঠামোই বিশ্ববিদ্যালয় হলে নারী শিক্ষার এই দুটি প্রতিষ্ঠান সংকুচিত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে নারী শিক্ষা। আমি এই কলেজে শুধুমাত্র এটা নারীদের কলেজ, এটার কারণে আমি ইডেন কলেজে ভর্তি হয়েছি এবং আমার পরিবার এটার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। যেই কাঠামোতে ইউনিভার্সিটি হচ্ছে, সেই কাঠামোতে হচ্ছে আমাদের ইডেন মহিলা কলেজকে কম্বাইন করে ফেলা হবে। অধ্যাদেশে আরও বলা হয়েছে, যে সকল কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষা চালু আছে তা অক্ষুণ্ণ থাকবে। এটি নিয়েও রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সংখ্যা। সবার থাকে না অ্যাবিলিটি, এই জন্যই তো সবাই 7 কলেজে আর কি গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়। এখন যদি আমাদের কলেজটা লাইফ বন্ধ করে দেওয়া হয়, তাতে আমাদের ফ্যামিলিগত প্রবলেম হবে। এবার রাজপথে নামা 7 কলেজের শিক্ষকদের আরেক আশঙ্কা, প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে কলেজের স্বতন্ত্র কাঠামো ও ঐতিহ্য বিলুপ্ত হওয়ার পাশাপাশি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদটিও পড়ে যাবে বিপাকে। একটা কেন, একাধিক বিশ্ববিদ্যালয় হোক, এটা আমাদেরও দাবি, কিন্তু সেটা কোনো কলেজ ক্যাম্পাসে কেন? আমরা চাইলেই কিন্তু ঢাকার অ্যাডজাসেন্ট যে জায়গাগুলো আছে, যে কোনো জায়গায় গেলে যা অধিগ্রহণ করে আমরা সুন্দর একটা বিশ্ববিদ্যালয় করতে পারি। এখানে দেখেন অনেক ছাত্র সংখ্যা অনেক কমিয়ে দেবে, সেটা রিজনেবল পর্যায়ে একেবারে আপনার 2 লাখ পরে ছাত্র কলেজে, সেখান থেকে আপনি নিয়ে আসবেন 8-10 হাজারে, তাহলে তো বাকি ছেলেরা কোথায় যাবে? এই নীতিতে দেখা যাচ্ছে যে আমাদের 23টার জায়গায় মাত্র 4টা বিষয়ে সায়েন্স ক্যাম্পাস রয়েছে। নারী শিক্ষার প্রসার না ঘটিয়ে এখানে নারী শিক্ষাটাকে সংকোচন করা হচ্ছে। নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে যেসব ত্রুটি আছে তাতে শিক্ষার্থীদের প্রত্যাশা প্রতিফলন তো হবেই না, বাড়বে শিক্ষার বাণিজ্যকরণ, বলছেন শিক্ষাবিদরা। আমরা যে ধারাভাবে বলি যে কলেজগুলা কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে হয়তো টপ ম্যানেজমেন্টে অ্যাডমিশন লেভেলে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট চাকরি করে, কিন্তু যে কোনো অফিসে যান আপনি, যে কোনো কর্মক্ষেত্রে যান, আপনি দেখবেন ওইখানে একটা বড় গ্রুপ কিন্তু এই জাতীয় ইউনিভার্সিটি গ্রাজুয়েট। তবে প্রস্তাবিত এই কাঠামো নিয়ে আরও আলোচনার সুযোগ আছে বলে জানালেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক। প্রয়োজনে শিক্ষক নেতা এবং ছাত্র তাদের সাথে যাতে ডায়ালগ করা যায়, এটা ওনারা এগ্রি করছে। তো সেগুলো যদি হয় তাহলে আশা করি এটার নেগেটিভ দিকগুলা যদি পরিহার করা যায় তাহলে একটা ভালো চিন্তায় আগানো যাবে। আগামী 2 অক্টোবরের মধ্যে প্রকাশিত খসড়ার উপর অংশীজনরা মতামত দিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। এবার তাকাতে চাই আন্তর্জাতিক খবরাখবরের দিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপ। সংগঠনটির প্রধান জানান, গাজা উপত্যকায় গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প। যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এখনও স্পষ্ট করে কিছুই জানায়নি। সংবাদ মাধ্যম আল জাজিরার একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবিত শর্তগুলোর বিষয়ে আলোচনা করছে হামাস। তবে এই প্রস্তাবের মাধ্যমে গাজায় শান্তি প্রতিষ্ঠার আশা করছে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য সহ ইউরোপীয় নেতারা। প্রস্তাবটি গ্রহণে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গাজা যুদ্ধের অবসানে ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক, কানাডা, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ। এবার ইউরোপীয় ফুটবল থেকেই নিষিদ্ধ হতে পারে ইসরায়েল। গাজায় গণহত্যা চালানোর দায়ে দেশটিকে সরাসরিভাবে অভিযুক্ত করছে জাতিসংঘ। আর তারপরেই যেন নড়ে চড়ে বসেছে বিশ্ব ফুটবল সংস্থা। ইসরায়েলকে নিষেধাজ্ঞার আওতায় আনতে এরই মধ্যে বিশেষ ভোটের ব্যবস্থার কথা ভাবছে উয়েফার নির্বাহী কমিটি। রেজাউল করিম রাখছেন বাকি খোঁজখবর। গাজায় সামরিক অভিযান ও গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল, যার ফলে দিন দিন ঘৃণার পাত্রে পরিণত হয়েছে দেশটি। ক্রীড়াক্ষেত্রে, বিশেষ করে ফুটবল মাঠে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ জানাতে দেখা যায় ফুটবলার থেকে শুরু করে মাঠে আসা দর্শকদেরও। এবার ফুটবল পরাশক্তির দেশগুলোও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ইসরায়েলকে নিষিদ্ধ করার আলোচনা চালাচ্ছে। গত কয়েকদিন ধরে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফায় ইসরায়েলকে সাময়িকভাবে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে নিষেধাজ্ঞা দিতে দাবি ও আলোচনা বেড়েছে। উয়েফার নির্বাহী কমিটি এমন এক ভোটের ব্যবস্থা করতে যাচ্ছে যা ইসরায়েলকে ইউরোপীয় ফুটবল থেকে বহিষ্কার করতে পারে।
যা আসন্ন বিশ্বকাপে দেশটির যোগ্যতা ও অংশগ্রহণকে প্রভাবিত করবে। যদিও 2026 বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চল থেকে অংশ নিচ্ছে ইসরায়েল। এরই মাঝে গ্রুপ আই থেকে 5 ম্যাচ খেলেও ফেলেছে দলটি। এছাড়া ইউরোপা লিগেও খেলছে ইসরায়েলের ক্লাব তেল আবিব। সম্প্রতি তুরস্ক ফুটবল ফেডারেশন ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার জোর দাবি জানায়। আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই ইসরায়েলকে নিষিদ্ধ করার ঘোষণা আসতে পারে। ইসরায়েল যাতে ফুটবল থেকে নিষিদ্ধ না হয় সে ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রচার শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে অবশ্য ইসরায়েলের সমর্থনে বিবৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ইসরায়েলকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন থেকে বিরত রাখার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে তারা। 2026 বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে স্পেন। দেশটির সরকার জানিয়েছে, যদি ইসরায়েল আসন্ন বিশ্বকাপে অংশ নেয় তাহলে দলটি বিশ্বকাপে অংশ নেবে না। এখন দেখার বিষয়, গাজায় গণহত্যা চালানো ইসরায়েল শেষ পর্যন্ত ফুটবল থেকে নিষেধাজ্ঞা পায় কিনা। আর তা যদি হয়, ফুটবল বিশ্বে যা নজির হয়ে থাকবে। রেজাউল করিম, এখন। এবার খেলার প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং আর চায়না ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে যোগ দিয়েছে জাতীয় দলের ফুটবলাররা। স্কোয়াডে থাকা ফুটবলারদের মধ্যে প্রথম দিনে হোটেলে যোগ দিয়েছেন 23 জন ফুটবলার। আর এবার প্রথমবারের মতো বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন, অক্টোবরের 7 তারিখ ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরীও। আর অপরদিকে ক্যাম্পে যোগ দিয়ে আসন্ন ম্যাচে দেশবাসীকে ভালো কিছু উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। শেষ করছি এখন ঢাকা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বানচালের চেষ্টা করছে আন্তর্জাতিক কোনো শক্তি। অভিযোগ, প্রধান উপদেষ্টা সংস্কার নিয়ে অবহিত করলেন জাতিসংঘ মহাসচিবকে। খাগড়াছড়িতে আজও অবরোধ, সড়কে সেনা বিজিবির টহল। পার্বত্য এলাকা নিয়ে গভীর ষড়যন্ত্রে ইউপিডিএফ, দাবি আঞ্চলিক সেনা কমান্ডারের। ইউপিডিএফ কর্তৃক সমর্থিত যে তাদের নেতা ইউখানু মার্মা পুরো খাগড়াছড়িতে সমাবেশ ডেকে পুরো জিনিসটাকে অন্যদিকে প্রবাহিত করে। মহাষ্টমীতে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা, মাতৃভাব আর উৎসবের আমেজ। মণ্ডপে মণ্ডপে ভক্তরুরাগীদের উপচে পড়া ভিড়। ধর্মীয়ভাবে আমাদেরকে মেয়েদেরকে মায়ের মতো সম্মান দেওয়া হয়েছে এই কুমারী পূজার মাধ্যমে। তো আমরা মায়ের কাছে প্রার্থনা করি, সবাই ঘোরাঘুরি করি, পরিবার একসাথে হই, এটাই আমাদের একটা আনন্দের সময়। বেসরকারি ব্যবস্থাপনায় বাড়ানো হজ প্যাকেজের মূল্য। 3টির মধ্যে সর্বনিম্ন 5,10,000 আর সর্বোচ্চ 7.5 লাখ টাকা নির্ধারণ। এবং চালক বেশে ছিনতাই চক্রের দৌরাত্মে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই। পুলিশের তৎপরতা বাড়ানোর তাগিদ, রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারের পরামর্শ। প্রযুক্তির কারণে হোক, মানুষের নানান রকম বিচ্যুতির কারণ হোক, নতুন নতুন অপরাধ প্রবণতা আমাদের বাড়ছে। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।